আজকের মুভি এক্সপ্লানেশনে আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যিনি পেশায় ছিলেন কলেজের একজন গম্ভীর শিক্ষক, যার ভয়ে পুরো ক্যাম্পাস সব সময় তটস্থ থাকত। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে সেই আদর্শবান শিক্ষকই একসময় হয়ে ওঠেন আন্ডারওয়ার্ল্ডের এক ভয়ঙ্কর ডন। সিনেমার নাম রাক্ষস। গল্পের শুরুটা হয় এক সুন্দরী ছাত্রীর চঞ্চলতা আর তার করা ছোট্ট একটা দুষ্টুমিকে কেন্দ্র করে, কিন্তু সেই সাধারণ ঘটনাটি ডালপালা মেলে এক বিশাল সংঘাতের জন্ম দেয়। একদিকে কলেজের সেই রহস্যময় শিক্ষক রুশো, আর অন্যদিকে এলাকার প্রভাবশালী এক কুখ্যাত অপরাধী। এই দুয়ের মাঝে পড়ে বদলে যায় অনেকের জীবন, পারিবারিক সম্মান, চরম প্রতিশোধ আর রক্তের নেশায় বুঁদ হয়ে যাওয়া এক মানুষের অবিশ্বাস্য রূপান্তরের গল্প এটি। কেন একজন শিক্ষককে হাতে অস্ত্র তুলে নিতে হলো, আর শেষ পর্যন্ত এই অন্ধকার জগতের লড়াই তাকে কোথায় নিয়ে দাঁড় করালো, এই সব কিছু জানতে হলে আপনাদের দেখতে হবে আজকের পুরো ভিডিওটি। গল্পের শেষে এমন এক রহস্য অপেক্ষা করছে যা আপনার চিন্তাধারাকে পুরোপুরি বদলে দেবে। তো চলুন শুরু করা যাক রাক্ষস মুভির রোমহর্ষক কাহিনী। তবে সম্ভব হলে মুভিটি হলে গিয়ে দেখুন, পুরোপুরি ফিল নিতে চাইলে। সিনেমার শুরুতে আমরা কলেজের একজন শিক্ষককে দেখতে পাই যার নাম রুশো। তিনি অত্যন্ত গম্ভীর স্বভাবের মানুষ, যেমনটা সচরাচর অনেক কলেজে দেখা যায়। তার ব্যক্তিত্বে এমন এক ধরনের গাম্ভীর্য ও ভীতি ছিল যে ছাত্রছাত্রীরা তাকে সবসময় তটস্থ হয়ে চলত। একদিন ক্লাস চলাকালীন রুশো জানতে পারেন যে কলেজের এক বখাটে ছেলে এক ছাত্রীর আপত্তিকর ছবি এঁকে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। রুশো সেই ছেলেটিকে খুঁজে বের করেন এবং সবার সামনে তাকে এত নিষ্ঠুরভাবে মারধর করেন যে ছেলেটি চিরতরে পঙ্গু হয়ে যায়। এই ঘটনা দেখে পুরো কলেজের শিক্ষার্থীরা রুশোর উপর আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ে। রুশো নিজেকে এমনভাবে উপস্থাপন করতেন যেন তিনি একাই 100। এরই মধ্যে কলেজে নতুন ছাত্রছাত্রী ভর্তির কার্যক্রম শুরু হলে জুলিয়েট নামে এক তরুণী সেখানে ভর্তি হয়। জুলিয়েট পড়াশোনায় বেশ কাঁচা হলেও দেখতে ছিল অত্যন্ত সুন্দরী এবং স্বভাবের দিক থেকে বেশ চঞ্চল। কলেজের সবাই তার দিকে তাকিয়ে থাকলেও জুলিয়েট কাউকেই পাত্তা দিত না, বরং তার পুরো মনোযোগ ছিল রুশো স্যারের দিকে। আসলে জুলিয়েট চেয়েছিল রুশো স্যারকে প্রেমের ফাঁদে ফেলে পরীক্ষায় ভালো নাম্বার আদায় করে নিতে, তাই সে বিভিন্নভাবে স্যারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা শুরু করে। রুশো বিষয়গুলো খেয়াল করলেও বাইরে থেকে একদম নির্বিকার থাকতেন এবং তাকে কোনোভাবেই পাত্তা দিতেন না। একদিন ক্লাস শেষে রুশো যখন গাড়ি নিয়ে বাইরের দিকে যাচ্ছিলেন, তখন জুলিয়েট অনেক জোরাজুরি করে তার গাড়িতে উঠে পড়ে। নির্জন রাস্তা দিয়ে যাওয়ার সময় জুলিয়েট আবারও তার চাল চালতে থাকে এবং বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে রুশোর মনোযোগ পাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে রুশো নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং জুলিয়েটকে নিবিড়ভাবে চুম্বন করতে শুরু করেন, কিন্তু এবার জুলিয়েট অস্বস্তি বোধ করে তাকে দূরে সরিয়ে দেয়। সে রুশোকে পরিষ্কার জানিয়ে দেয় যে সে আসলে তাকে ভালোবাসে না। এই সবই ছিল পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য তার করা নাটক ও দুষ্টুমি। এদিকে রুশো আগে থেকেই মনে মনে জুলিয়েটকে পছন্দ করলেও শিক্ষক ছাত্রী সম্পর্কের কারণে নিজেকে গুটিয়ে রেখেছিলেন। কিন্তু জুলিয়েটের বারবার অ্যাপ্রোচ করার কারণে তিনি তার প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন। যখন তিনি জানতে পারেন যে এই সবটাই মিথ্যা নাটক ছিল, তখন রুশো চুপ না থেকে জুলিয়েটের উপর এক ধরনের ভয়ঙ্কর অধিকারবোধ ও প্রভাব খাটাতে শুরু করেন। তিনি যেখানেই যেতেন সেখানেই রুশো পৌঁছে যেতেন। একদিন রুশো জুলিয়েটকে সারপ্রাইজ দিতে তার বাড়িতে যান, কিন্তু সেখানে তাকে পান না। জুলিয়েটের বান্ধবী রিদার কাছ থেকে তিনি জানতে পারেন যে জুলিয়েট স্থানীয় কুখ্যাত অপরাধী সোহেল মন্ডলের সাথে ঘুরতে বেরিয়েছে। সোহেল মন্ডলকে জুলিয়েট আগে থেকেই ভালোবাসত বলে তার বন্ধুরা জানত। এই খবর শুনে রুশোর মাথা খারাপ হয়ে যায়। রাগ ও ঈর্ষায় অন্ধ হয়ে তিনি জুলিয়েটের বাড়ির সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। জুলিয়েট যখন বাড়িতে ফেরে, রুশো কোনো কথা না শুনে তাকে পৈশাচিক কায়দায় মারধর শুরু করেন। মারধরের পাশাপাশি তিনি জুলিয়েট সহ মেয়েদের টাকার প্রতি লোভ নিয়ে চরম অপমানজনক কথা শোনান। তিনি বলতে থাকেন যে তোরা টাকার জন্য সবকিছু করতে পারিস এবং আজ সোহেলের কাছে আসিস, কাল অন্য কারো কাছে যাবি। রুশোর প্রচন্ড আঘাতে জুলিয়েট রক্তাক্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে এবং তখন তাকে হাসপাতালে নিয়ে ওভাবেই ফেলে রেখে চলে যান। অজ্ঞান হওয়ার আগে জুলিয়েট অস্পষ্ট স্বরে বলতে থাকে যে সে আসলে সোহেলের সাথে স্বেচ্ছায় যায়নি, বরং সোহেল তাকে ব্ল্যাকমেইল করে যেতে বাধ্য করেছিল। আসলে জুলিয়েট মনে মনে রুশোকেই ভালোবাসত, কিন্তু রুশো বিশ্বাসঘাতকতার অপবাদ দিয়ে তাকে রক্তাক্ত করে চলে যায়। কয়েকদিন পর জুলিয়েট
কিছুটা সুস্থ হলে সোহেল মণ্ডল আবারও তার উপর বাজে নজর দেয়। সে তার সহযোগী জিল্লুকে পাঠিয়ে জুলিয়েটকে তার আস্তানায় তুলে নিয়ে আসে। সোহেল সামনাসামনি জুলিয়েটকে দেখে আরো উন্মাদ হয়ে যায় এবং তাকে কুপ্রস্তাব দেয়, কিন্তু জুলিয়েট রুশোকে ভালোবাসতো বলে সোহেলের প্রস্তাবে সাপ না করে দেয় এবং তাকে বাড়িতে পৌঁছে দিতে বলে। এতে সোহেল মণ্ডল ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দেয়। সে জানায় যে তার আস্তানার নিচে অনেক মেয়ের লাশ পোতা আছে এবং তাদের মেরে ফেলার আগে সে সবার স্বাদ গ্রহণ করেছে। সোহেল স্পষ্ট জানিয়ে দেয় যে জুলিয়েট রাজি না হলে তার পরিণতিও একই হবে। পরিস্থিতি ক্রমাগত জটিল হতে থাকায় জুলিয়েট নিরুপায় হয়ে সোহেল মণ্ডলের বাড়িতে থাকা তার দাদির কাছে ছুটে যায়। সে ভেবেছিল একজন নারী হিসাবে দাদি হয়তো তাকে বুঝতে পারবেন এবং তার সম্মান রক্ষা করবেন, কিন্তু বাস্তবে সোহেল মণ্ডলের দাদি ছিল তার নাতির চেয়েও কয়েক গুণ বেশি ভয়ঙ্কর। নিজের নাতির লালসা মেটানোর জন্য সে যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত ছিল। সে জুলিয়েটকে সাহায্য করা তো দূরের কথা, উল্টো বন্দুক উঁচিয়ে তাকে ভয় দেখাতে শুরু করে। দাদি পরিষ্কার জানিয়ে দেয় জুলিয়েট যদি সোহেলের কাছে না থাকে তবে তার পুরো পরিবারকে মেরে ফেলা হবে। কোনো পথ খোলা না থাকায় জুলিয়েট সেই বাড়িতেই বন্দি জীবন কাটাতে বাধ্য হয়। একদিন সোহেল মণ্ডল এবং তার পুরো গ্যাং মিলে জুলিয়েটের উপর অমানসিক নির্যাতন চালায়। তার ইচ্ছার বিরুদ্ধে তারা সবাই মিলে তাকে পাশবিক লাঞ্ছনা করে। মূলত সোহেলের পরিকল্পনা ছিল এটাই, সে যে মেয়ের দিকে নজর দিত তাকে নিঃশেষ করেই ক্ষান্ত হতো। এই ঘটনার পর জুলিয়েটের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে পড়ে এবং সোহেলরা তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। এই খবর পেয়ে রুশো দ্রুত সেখানে ছুটে আসেন এবং জুলিয়েটকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাতে থাকা জুলিয়েটের পাশে বসে রুশো প্রতিজ্ঞা করেন যে সোহেল মণ্ডলকে মেরে তার রক্ত দিয়ে গোসল না করা পর্যন্ত তিনি শান্ত হবেন না। তিনি আরও কথা দেন যে এই প্রতিশোধ নেওয়ার পর তিনি জুলিয়েটকে বিয়ে করবেন। প্রতিজ্ঞা অনুযায়ী রুশো একটি বালতি এবং একটি বন্দুক নিয়ে সরাসরি সোহেল মণ্ডলের আস্তানায় হানা দেন। সেখানে তিনি একাই তাণ্ডব শুরু করেন এবং চোখের পলকে সোহেলের অনেক অনুসারীকে খতম করে দেন। এরপর শুরু হয় রুশো ও সোহেল মণ্ডলের মধ্যকার হাতাহাতি লড়াই। লড়াইটি ছিল বাঘে সিংহের যুদ্ধের মতো। এক পর্যায়ে সোহেল মণ্ডল রুশের মারের কাছে নতি স্বীকার করে আধমরা হয়ে পড়ে থাকে। রুশো তখন নিজের বন্দুক দিয়ে সোহেলের গোপনাঙ্গে গুলি করে তাকে মেরে ফেলেন। এই সময় সোহেলের একজন লোক পেছন থেকে রুশোকে লক্ষ্য করে গুলি করতে গেলে জিল্লু সেখানে উপস্থিত হয়ে তাকে বাঁচিয়ে নেয়। সোহেল মণ্ডলকে মারার পর রুশো তার রক্ত দিয়ে গোসল করে নিজের প্রতিজ্ঞা পূরণ করেন। সোহেল মণ্ডলের মতো প্রভাবশালী অপরাধীকে খতম করার পর আন্ডারওয়ার্ল্ডে রুশোর ব্যাপক ডাকনাম হয়ে যায়। তিনি শিক্ষকতা ছেড়ে পুরোপুরি অন্ধকার জগতের ডন হয়ে ওঠেন এবং সোহেলের চেয়েও বেশি শক্তিশালী গ্যাংস্টারে পরিণত হন। এরপর পরিচয় ঘটে রুশোর বাবা আলিরাজের সাথে, যিনি দেশের সবচেয়ে বড় অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। জিল্লু তার আগের বস আরিয়ান মির্জাকে হারিয়ে একা হয়ে পড়লে আলিরাজ তাকে নিজের ব্যক্তিগত সহকারী হিসাবে নিয়োগ দিয়েছিলেন। সেদিন রুশোকে বাঁচাতে আলিরাজি জিল্লুকে পাঠিয়েছিলেন। পরে ছেলের নিরাপত্তার কথা ভেবে আলিরাজ জিল্লুকে রুশোর বডিগার্ড হিসেবে নিয়োগ দেন। জিল্লু প্রথমে রাজি না থাকলেও আলিরাজের অনুরোধে শেষ পর্যন্ত রুশোর বডিগার্ড হতে রাজি হয়। তবে রুশোর বিয়ে নিয়ে তার পরিবারের ঝামেলার সৃষ্টি হয়। রুশো জুলিয়েটকে বিয়ে করতে চাইলে তার ধনী চাচা বাধা দেন এবং নিজের মেয়ের সাথে রুশোর বিয়ে দিতে চান। রুশো তখন তার চাচাতো বোনের গোপন সম্পর্কের কথা ফাঁস করে দিয়ে তাদের অপমান করেন। এতে ক্ষিপ্ত হয়ে তার চাচা রুশোর বাবা মাকে নিচু জাতের বলে গালিগালাজ করেন। অপমান সহ্য করতে না পেরে রুশো বাড়ি ছেড়ে চলে গেলেও পরে তার বাবার সাথে সব মিটমাট করে নেন। এরপর হুইল চেয়ারে বসা অসুস্থ জুলিয়েটকেই রুশো ঘটা করে বিয়ে করেন। বিয়ের অনুষ্ঠানে তার চাচা পুনরায় জুলিয়েটের অতীত ও শারীরিক অবস্থা নিয়ে অপমান করতে থাকলে রুশো তাকে সরাসরি হুমকি দেন যে ভবিষ্যতে আর কখনো নাক গলালে তার শরীর চিরে লবণ মরিচ লাগিয়ে দেবেন। তবে পরিস্থিতি এখানেই শেষ নয়। সোহেল মণ্ডলের আরো দুই ভাই যারা বড় মাপের গ্যাংস্টার, এতদিন তারা জেলে ছিল। সোহেল মণ্ডলের মৃত্যুর খবর জানার পর রুশোকে মারার জন্য দিন গুনছিল তারা। অবশেষে সোহেল মণ্ডলের মৃত্যুর প্রতিশোধ নিতে এবং রুশোকে মারতে জেল থেকে বের হয় ওরা দুই ভাই। বড় ভাই সাদাব ছিল প্রচন্ড হিংস্র, যে কিনা সারাক্ষণ একটা বাঘ সাথে নিয়ে ঘুরতো। এই বাঘ নিয়ে ঘোরার অবশ্য একটা ইন্টারেস্টিং ঘটনা রয়েছে। ছোটবেলায় সাদাব চিড়িয়াখানায় গেলে একটা বাঘের বাচ্চা দেখতে পেয়ে তার মনে ধরে, তাই বাচ্চাটি পালার জন্য সাদাব নিয়ে যেতে চায়। কিন্তু চিড়িয়াখানা কর্তৃপক্ষ কোনোভাবেই রাজি হয় না, কারণ এটা কোনো নিয়মের মধ্যেই পড়ে না।
বাঘকে কোনো সাধারণ মানুষ পালতে পারে না। তবে সাদাব ছিল একদম নাছোড়বান্দা। চিড়িয়াখানায় উপস্থিত থাকা সকল লোকদেরকে মেরে সেই চিড়িয়াখানা থেকে বাঘের বাচ্চাটিকে নিয়ে এসেছিল। তারপর নিজেই সে পেলে পুষে ওই বাঘের বাচ্চাটিকে বড় করেছে। আর এখন সেই বাঘের বাচ্চাটাই বড় রকমের দানবে পরিণত হয়েছে। সেই বাঘ নিয়ে সাদাব সব সময় চলাফেরা করত। তো তারা দুই ভাই যখন জেল থেকে বাড়ি আসে তখন দাদি তাকে সোহেল মন্ডলের মৃত্যুর বদলা নিতে বলে। তাদের নির্দেশ পাওয়া মাত্রই সোহেলের ছোট ভাই তার দলবল নিয়ে চলে আসে রুশোকে মারার জন্য। আসলে এসেছিল রুশোর বাড়িতে তখন রুশো উপস্থিত ছিল না। তখন সোহেলের ছোট ভাই রুশোর পরিবারের লোকজনকে এক এক করে মারতে শুরু করে। রুশোর পরিবারকে যখন এরকম ভয়ঙ্কর ভাবে মারছিল তখন দাদি আবার ছিল ভিডিও কলে আর এইসব পৈশাচিক তাণ্ডব লীলা দেখছিল। ওরা রুশোর বাবাকেও নির্মম ভাবে হত্যা করে। আসলে এখানে সোহেল মন্ডলের ছোট ভাইয়ের সাথে যোগ দিয়েছিল রুশোর নিজের চাচাও, আর সে নিজের রক্তদের নিজেই মারতে থাকে। রুশো যেহেতু তার মেয়েকে বিয়ে করেনি এর জন্য অনেক রাগ ছিল চাচার। আর তারপর রুশো তাকে হুমকিও দিয়েছিল, আর ঠিক এই কারণেই সে ওদের সাথে যোগ দিয়ে এদেরকেই মারছিল। তারপর পরে রুশো বাড়িতে এসে পৌঁছে দেখতে পায় চারিদিকে পড়ে আছে ওর ফ্যামিলির বিভিন্ন মেম্বারের লাশ। ওর চোখের সামনে পরিবারের লাশের স্তূপ পড়ে আছে। রুশো যেদিকেই তাকাচ্ছিল সেদিকেই ওর পরিবারের কোনো না কোনো সদস্য মৃত অবস্থায় পড়ে আছে, আর ওদেরকেও মারা হয়েছিল অনেক ভয়ঙ্কর ভাবে। এই ব্যাপারগুলো দেখে একদম স্তব্ধ হয়ে যায় রুশো। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। এমনকি সে অনেকটা ইমোশনাল হয়ে যায়। এরপর কিছুক্ষণ চলার পরে হঠাৎ করে অনেক জোশ পেয়ে যায় রুশো। ওর রক্ত যেন টকবক করে ফুটতে শুরু করে। ওর মাথার সকল দাড়ি যেন ছিঁড়ে যায়। যারা ওর পরিবারের সাথে এরকম কাজ করেছে তাদেরকে এক এক করে ধরে ধরে সে মারতে চায়। চরম প্রতিশোধের নেশায় এবার চেপে ধরে রুশোকে। ওই সময়টা এই পুরো গ্যাংটা আবার ওদের বাড়িতেই ছিল। তখন রুশোকে আসতে দেখে সোহেলের ছোট ভাই যায় ওকে মারতে, আর দাদি তখন ভিডিও কলেই ছিল। তখন রুশো অনেক হিংস্র হয়ে সোহেলের ছোট ভাইকে মারধর করে। অনেকক্ষণ মারার পর ওকে একদম জানেই মেরে ফেলে। ওকে এতটা নির্মম ভাবে মারে যা তুমি আমি ভাবতেও পারবো না। এরপর গিয়ে ধরে ওর নিজের চাচাকে, আর চাচায় তাদের সাথে এরকম বিশ্বাসঘাতকতা করলেও অনেক মারধর করতে থাকে চাচাকে। তারপর আগের বার যে রুশো তার চাচাকে থ্রেট দিয়েছিল যে যদি এরপরে আমাদের কোনো ব্যাপারে নাক গলাও তাহলে তোমার বুক চিরে সেখানে মরিচ আর লবণ লাগিয়ে দেব। এবার রুশো সেটাই করে। চাচার বুকটা চিরে ফেলে এবং সেখানে মরিচ এবং লবণ লাগিয়ে দেয়। এভাবেই মেরে ফেলে ওর চাচাকে। ছোট ভাইকে মৃত অবস্থায় দেখে বড় ভাই সাদাব বাঘ নিয়ে সেখানে চলে আসে। সচরাচর বাঘ হয় অনেক হিংস্র, কিন্তু সাদাবের বাঘের মধ্যে এরকম কোনো হিংস্রতাই ছিল না। তাই রুশোকে আর বাঘের সাথে একদমই লড়তে হয় না। আর হয়তোবা বাঘটা ওর কার্যকলাপ দেখেই বুঝে গিয়েছিল যে রুশোর সাথে গেলে হয়তো সে মারা পড়বে। এজন্যই হয়তো রুশোর সাথে যায়নি সে। তখন রুশো আর সাদাবের ফাইট শুরু হয়ে যায়। ওদের মধ্যে অনেকক্ষণ ধরেই চলে ফাইট। তারপর এক পর্যায়ে রুশো শেষ করে ফেলে সাদাবকে। ওদের পুরো পরিবারকে খতম করে ফেলে রুশো। সাদাবকে মারার পরে সেই বাঘটা নিয়ে রুশো এবং জিল্লু চলে আসে দাদির কাছে। তারপর বলতে থাকে, খুব তো তুমি তোমার নাতিদের নিয়ে বড়াই করতা, আমাকে মারার জন্য তুমি তোমার নাতিদের পাঠিয়েছিলে, কই এখন আপনার নাতিরা? সবাইকে একদম সালটিয়ে দিয়েছি, আর নিশ্চয়ই আমাকে মারতে মন চাইছে আপনার, তাই না? এটা বলে রুশো তার নিজের হাতের পিস্তলটা দাদির হাতে উঠিয়ে দেয় আর তাকে বলে দেয়, আপনি চাইলে কিন্তু আমাকে মারতে পারেন। দাদিও অনেক রাগান্বিত হয়ে গুলিটা করতে চায় রুশোকে, কিন্তু আসলে বন্দুকটা থেকে কোনো বুলেট বের হয় না। দাদি তখন ভালো করে দেখতে পায় পিস্তলে আসলে কোনো বুলেট নেই, আর রুশো কেনই বা তাকে ভর্তি পিস্তল দিবে। তখন রুশো দাদিকে বলতে থাকে, আমার বাবার তৈরি অস্ত্র আমার কোনো ক্ষতি করবে না। এসব বলে ওনাকে ওখানে রেখেই চলে যায় রুশো। এরপর কেটে যায় কয়েক বছর। দেখা যায় রুশোর সুন্দর ফুটফুটে একটা মেয়ে সন্তান হয়েছে। রুশো তার স্ত্রী জুলিয়েট এবং তার ছোট্ট মেয়েকে নিয়ে সমুদ্র সৈকতে শান্তিতে সময় কাটাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে দেখা যায় সেখানে টাকমাথার রহস্যময় একজন ভিলেন আবির্ভাব হয়। তার মাথাতে ছিল একটা আজব দেখতে ট্যাটু করা, যে কিনা দেখতে ছিল হুবহু রুশোর মতোই। এখানে আমার গেস হয় যে হয়তোবা এটা রুশোর যমজ ভাই। সে এসে রুশোকে বন্দি করে ফেলে এবং মেয়েটাকে শিকলে বেঁধে কুকুরের মতো টেনে নিয়ে যেতে থাকে। এরপর রুশোর চোখের সামনে তার মেয়ে এবং তার বউকে বিভৎসভাবে হত্যা করে। রুশোকে মারাত্মকভাবে জখম করে ওকে ফেলে দেয় আগুনের লেলিহান শিখায়। আগুনের মধ্যে জ্বলতে থাকে রুশো, কিন্তু নিজেকে কয়লা বানানোর আগে এই ধ্বংস স্তূপ থেকে আবারও এক পোড়া চোখে নিয়ে জেগে ওঠে রুশো। এখানে বোঝা যাচ্ছে যে রুশো আরো বেশি ভয়ঙ্কর হয়ে ফিরবে। তো সেটার জন্য আমাদের রাক্ষস 2 এর জন্য অপেক্ষা করতে হবে, আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তবে এখানে অনেকগুলো প্রশ্ন জাগে।
কেন এবার রুশোর মতো দেখতে একজন রুশোর পুরো পরিবারকে মেরে ফেললো, আর রুশোর সাথে সেই চেহারার লোকটির সম্পর্কই বাকি? আসলে কি তারা দুজনের যমজ, নাকি অন্য কোনো রহস্য আছে, নাকি সার্জারি করে সে রুশোকে নিজের মতো বানিয়েছে কোনো একটা উদ্দেশ্য হাসিল করার জন্য? এই সব প্রশ্নেরই উত্তর পাওয়া যাবে রাক্ষস 2 এর মাধ্যমে। তো বন্ধুরা, মুভিটির কাহিনী কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।